আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স পার্টের লেকচার 1 এ আমরা ডায়োড সম্পর্কে আলোচনা করেছি। তো মূলত হচ্ছে ডায়োডের বেসিক প্লাস হচ্ছে ডায়োডের বায়াসিং, ভিআই কার্ভ এগুলো নিয়ে আমরা লেকচার 1 এ আলোচনা করেছি। তো আজকে লেকচার 2 তে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তো ডায়োড রিলেটেড যে ম্যাথগুলো পরীক্ষায় সাধারণত আসে বা হচ্ছে ডায়োড রিলেটেড একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে সবই আমরা করব। তো ডায়োডের ম্যাথগুলো করার জন্য আমরা সাধারণত হচ্ছে টেসলা বইটা ফলো করব। তো টেসলা প্লাস হচ্ছে রেজোন্যান্সটা আমরা ফলো করবো। মূলত হচ্ছে টেসলা রেজোন্যান্স বা ট্রিপলি অ্যানালাইসিস অপটিমাম এই ধরনের যে যে বইগুলো আর কি অ্যাভেলেবেল সবগুলো থেকে যে ধরনের ম্যাথগুলো একটু একটু কি বলে একটু আনকমন বা যে ম্যাথগুলো এটা এই বইয়ে নাই অন্য বইয়ে আছে সেগুলো আমরা করার ট্রাই করব। তো হচ্ছে ম্যাথে চলে যাওয়ার আগে একটা বিষয় একটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, পিআইভি বা পিক ইনভার্স ভোল্টেজ। তো পিক ইনভার্স ভোল্টেজটা কি? তো এটা জানার আগে আমরা লেকচার 1 এ আমরা দেখেছি যে একটা ডায়োড, তো ডায়োডের আমরা গাঠনিক যে চিত্রটা সেটা আমরা লেকচার 1 এ দেখেছি। তো একটা মূলত হচ্ছে ম্যাথ যখন আমরা করব, ম্যাথে আমাদের যে ডায়োডটা যে সিম্বলটা ডায়োডের যে সিম্বল আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তো লেকচার 1 এ আমরা দেখেছি যে ডায়োডের বায়াসিংটা কিভাবে করে। ফরওয়ার্ড বায়াসিং এর সময় আমরা এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ সাপ্লাই দিয়েছি এবং এটা ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াসে আমরা দেখতে পাইছি যে ফরওয়ার্ড বায়াসে শুধুমাত্র কারেন্ট প্রবাহ হচ্ছে, কারণ ডিপ্লেশন লেয়ার বা জাংশন যেটা থাকে সেটাকে ব্রেক করার জন্য যে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ যে সেটা আমরা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে পেয়ে থাকি, কিন্তু রিভার্স বায়াসে কোনো প্রকার আমরা কারেন্ট প্রবাহ দেখি না, যার কারণে রিভার্স বায়াসে ডায়োডটা ইনঅ্যাক্টিভ থাকে। কোন ডায়োড অ্যাক্টিভ থাকবে না, ডায়োডটা অফ থাকবে। তো ডায়োডটা অফ থাকবে এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। তো পিক ইনভার্স ভোল্টেজটা হচ্ছে রিভার্স বায়াস অবস্থায় একটা ডায়োড তার প্যারালালে যে পরিমাণ সর্বোচ্চ ভোল্টেজ অনুভব করে সেটাই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তো এটা যদি একটা ডায়োড হয়, এখানে আমরা সাপোজ এখানে আমরা একটা রিভার্স বায়াস সাপ্লাই দিছি, রিভার্স বায়াসটা হচ্ছে এটা আমার পজিটিভ, এটা নেগেটিভ, আর ডায়োডের এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আমাদের পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভ এবং এপাশেও সেম, যে মানে বিপরীতমুখী চার্জের সাথে আমরা সাপ্লাইটা দিয়েছি, এটা হচ্ছে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস অবস্থায় আমাদের ডায়োডটা ওপেন হয়ে যাবে, মানে ডায়োডটা কোনো কাজে আসবে না। তো এটা আমাদের একটু অঙ্ক করার সময় আমাদের অবশ্যই লাগবে যে রিভার্স বায়াস অবস্থায় ডায়োডটা যেহেতু কোনো প্রকার কাজে আসতেছে না, এটা কিন্তু ওপেন হয়ে যাবে, এটা একটা ওপেন সার্কিট, এদিকে কোনো কারেন্ট প্রবাহ হবে না, মানে এটা একটা ওপেন সার্কিট হয়ে যাবে। তো পিক ইনভার্স ভোল্টেজটা হচ্ছে রিভার্স বায়াস অবস্থায় একটা ডায়োড তার প্যারালালে ঠিক যে পরিমাণ সর্বোচ্চ ভোল্টেজ অনুভব করে সেটাই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তো এটা একটা রিভার্স বায়াস সাপ্লাই দিছি রিভার্স বায়াসে, তো এখানে কোনো প্রকার কারেন্ট প্রবাহ হচ্ছে না। ঠিক এই মুহূর্তে যদি আমি ডায়োডের দুই প্রান্তে যদি একটা ভোল্ট মিটার লাগাই আমি, তাহলে এখানে যে সর্বোচ্চ ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তো এই বিষয়টা আমাদের অঙ্ক করার সময় লাগবে অনেক সময়, কারণ আমাদের অনেক সময় পিক ইনভার্স ভোল্টেজ বের করতে পারে। তো আমরা এখান থেকে একটা জিনিস আমি দেখতে পেলাম যে যদি ডায়োডটা রিভার্স বায়াস পায় তাহলে ডায়োডটা অ্যাক্টিভ হয় না, পুরো সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যায়। আর আরেকটা এই বিষয়ে আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে আইডিয়াল ডায়োড। তো আইডিয়াল ডায়োডটা হচ্ছে এই ডায়োড, যদি এটা একটা আইডিয়াল ডায়োড যদি হয় তাহলে এটা যদি ফরওয়ার্ড বায়াস পায় তাহলে এই ডায়োডটা হচ্ছে পুরো শর্ট হয়ে যাবে, কারণ হচ্ছে আইডিয়াল ডায়োডটা এমন একটা ডায়োড যার নি ভোল্টেজ, মানে কোনো নি ভোল্টেজ লাগে না, নি ভোল্টেজ নাই। যেমন সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমরা জানি নি ভোল্টেজ 0.7, তার মানে এটা একটা যদি সিলিকন ডায়োড হয় তাহলে সিলিকন ডায়োডকে অ্যাক্টিভ করার জন্য মিনিমাম 0.7 ভোল্ট প্রয়োজন। 0.7 ভোল্ট না পাওয়া পর্যন্ত এটা অ্যাক্টিভ হবে না। আর এটা যদি জার্মেনিয়াম হয় তাহলে 0.2 ভোল্ট লাগবে, মিনিমাম 0.2 ভোল্ট। তো আমি নি ভোল্টেজটা আমি লিখে দেবো কোনটার নি ভোল্টেজটা কত। আর আইডিয়াল ডায়োড যদি হয়, আইডিয়াল ডায়োডে কোনো নি ভোল্টেজ নাই। মূল কথা, আইডিয়াল ডায়োড যদি হয়, আইডিয়াল ডায়োড পুরোপুরি শর্ট সার্কিট হয়ে যাবে, পুরো শর্ট।
এখানে কোনো ভোল্টেজ সোর্স থাকবে না। তো আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা শুধু এটা এখন জেনে রাখবো যে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে মানে কোনো নি ভোল্টেজ নেই, আইডিয়াল ডায়োডে কোনো নি ভোল্টেজ নেই। তো আমরা এখন ম্যাথ করলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা সরাসরি ম্যাথ চলে যাবো। তো টেসলা বইয়ের যাদের কাছে টেসলা বইটা আছে তারা তো মানে তাদের জন্য অনেক ইজি হবে। তো হচ্ছে টেসলার যে এক্সাম্পল 1 এর যে ম্যাথগুলো আছে এখান থেকে আমি একটা ম্যাথ করব। তো ম্যাথটা হচ্ছে এরকম দেওয়া আছে এখানে। তো এখান থেকে বলছে হচ্ছে ফাইন্ড আউট ভি এন্ড আই। এই যে এখানে আমাদের একটা ভোল্টেজের অপশন দিয়ে রাখছে, এটার এই পয়েন্টের ভোল্টেজ এবং এখানকার কি পরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে সেটা বের করতে বলছে, ভি এবং আই বের করতে বলছে। এই সার্কিটটা কিন্তু এখন ইনকমপ্লিট আছে, পুরোপুরি কমপ্লিট না, কারণ এখানে +5 ভোল্ট, এই পয়েন্টটাতে +5 ভোল্ট দিয়ে রাখছে এবং এখানে একটা গ্রাউন্ডিং দিয়ে রাখছে। তো একটা পয়েন্টের তো কখনো ভোল্টেজ হতে পারে না, ভোল্টেজ কখনো একটা পয়েন্টের হয় না, ভোল্টেজ অবশ্যই দুইটা পয়েন্টের ভোল্টেজ হয়। তো এখানে যেহেতু আমাদের 5 ভোল্ট আর এখানে গ্রাউন্ডিং দিয়ে রাখছে, তার মানে আমাদের এটা হচ্ছে সার্কিটটাকে একটু কমপ্লিট করে নিতে হবে। এটা হচ্ছে এখান থেকে এটা 5 ভোল্ট পজিটিভ, এখানে পজিটিভ দেওয়া আছে, পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে গ্রাউন্ডিং এ, এটা হচ্ছে 5 ভোল্ট। তো মূলত সার্কিটটা এটা একটু ইনকমপ্লিট করে ম্যাথে দিয়ে রাখছে। তো কমপ্লিট সার্কিটটা এরকম হবে, এটা একটা রেজিস্ট্যান্স 2.5 কিলো ওহম, এখানে একটা ডায়োড, একটা হচ্ছে 5 ভোল্টের এখানে 5 ভোল্টের সোর্স, কিন্তু এটা ইনকমপ্লিটলি দিয়ে দেওয়া ছিল, এখানে 5 ভোল্ট এবং এখানে গ্রাউন্ডিং দেওয়া ছিল। তো সার্কিটটা একটু কমপ্লিট করে নিলাম। তো এখান থেকে আমাদের কারেন্ট এবং ভোল্টেজটা বের করতে হচ্ছে। আর ডায়োডটা হচ্ছে এটা কি টাইপ ডায়োড সেটা এখানে দেওয়া আছে, এটা একটা সিলিকন ডায়োড। এটা যদি একটা সিলিকন ডায়োড হয়, তো সব ধরনের ডায়োডে আমি দেখব, যদি সিলিকন ডায়োড, এটা ধরে নিলাম একটা সিলিকন ডায়োড, তো এখান থেকে আমাদের এই ভোল্টেজ এবং এই কারেন্টের মানটা বের করতে বলছে। তো এরকম যখনই আমরা ডায়োডের একটা ম্যাপ দেখব, শুরুতে আমাদের দেখতে হবে যে ডায়োডটা অ্যাক্টিভ হয় কিনা। আর ডায়োড অ্যাক্টিভ হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে ডায়োডকে অবশ্যই ফরওয়ার্ড বায়াস পেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পেতে হবে। তো এখানে আমি দেখতেছি যে এটা একটা নরমাল একটা সিরিজ সার্কিট। তো এখানে 5 ভোল্ট, এটা পজিটিভ, এটাও পজিটিভ, মানে এই ভোল্টেজটা পজিটিভই লাগছে, পজিটিভের সাথে পজিটিভ, তার মানে অবশ্যই পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, তার মানে এটা একটা ফরওয়ার্ড বায়াস। তো এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস পাইছে, মানে প্রথম শর্ত ফুলফিল করছে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পাইছে কিনা। তো পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজটা কি, ভোল্টেজটা হচ্ছে এটা হচ্ছে সিলিকন ডায়োড, সিলিকন ডায়োডের নি ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, 7 ভোল্ট। তো এটা 0.7 ভোল্ট পাইছে কিনা সেটা দেখতে হবে। তো এখানে দেখতেছি আমি 5 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা 0.7 ভোল্ট থেকে বেশি ভোল্ট পাইছে, তার মানে ডায়োডটা অবশ্যই অ্যাক্টিভ হবে। এই দুটো জিনিস আমি যখন বুঝতে পারছি বা দেখতে পাইছি যে এটা ফরওয়ার্ড বায়াস এবং পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ এখানে পেয়েছে, তার মানে ডায়োডটা অন হবে। আর ডায়োডটা যেহেতু অন হবে, আর অন হলে তখন কি হবে, তখন এটা যেহেতু একটা সিলিকন ডায়োড, সেজন্য ডায়োডটা যেহেতু অন হয়েছে, তাই এই ডায়োডের জায়গায় 0.7 ভোল্টের একটা সোর্স হয়ে যাবে এটা, কারণ এর নি ভোল্টেজ 0.7। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটাই হচ্ছে পুরো ডায়োডের ম্যাথের মূল বিষয়, যে এটা একটা ডায়োড, এই ডায়োডটা সিলিকন ডায়োড এবং ডায়োডটা অ্যাক্টিভ, ডায়োডটা অন হয়েছে। তো ডায়োডটা যেহেতু অন হয়েছে এবং এটা নি ভোল্টেজ আমরা জানি 0.7 ভোল্ট, তার মানে এই ডায়োডের জায়গায় 0.7 ভোল্টের একটা সোর্স চলে আসবে। এটা যদি জার্মেনিয়াম ডায়োড হতো, জার্মেনিয়ামের নি ভোল্টেজটা হচ্ছে 0.2 ভোল্ট,
তার মানে এটা 0.2 ভোল্টের একটা সোর্স হতো। তো এটা যেহেতু সিলিকন ডায়োড, তো এখানে 0.7 ভোল্টের একটা সোর্স হবে। তো পরবর্তী সার্কিটটা আমি এখান থেকে ড্র করব। একটা রেজিস্টর, এটা হচ্ছে সিলিকন ডায়োড এবং অ্যাক্টিভ, তার জন্য এটা 0.7 ভোল্টের একটা সোর্স হয়ে গেছে। 0.7 ভোল্ট, এটা 2.5 কিলো ওহম। এইখানে তো 5 ভোল্টের সোর্স আগে থেকে ছিল, 5 ভোল্ট। এটা কিন্তু একটা সিম্পল একটা ডিসি সার্কিটের মতো হয়ে গেল। তো এখানে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, তো তাহলে কিন্তু আমি এখানকার যে কারেন্টের মানটা সেটা আমরা বের করতে পারবো। এদিকে অথবা এদিকে, যখন একদিকে আমরা যদি একটা লুপ নিয়ে একটা কেভিএল অ্যাপ্লাই করি, তো আমরা দেখতে পাচ্ছি এটা 0.7 ভোল্ট। এটা আমরা দিতে পারি যে কেভিএল, অ্যাপ্লাইং কেভিএল। তো কেভিএলটা হচ্ছে আমাদের, এটা ডিসি সার্কিটের একটা টপিক। তো আমাদের ডিসি সার্কিট নিয়েও আমি অবশ্যই লেকচার দেওয়ার ট্রাই করব। মূলত হচ্ছে ডিসি, আমি এখন ইলেকট্রনিক্স নিয়ে কথা বলতেছি, যার কারণে হয়তো আমি এটা দিতে পারছি না। তো ডিসি সার্কিট নিয়ে আমরা যখন আলোচনা করব, তো তখন আমরা কেভিএল সম্পর্কে ধারণা পাবো। তো মূলত হচ্ছে এখানে জাস্ট একটা সিম্পল একটা লুপ নিয়ে আমরা এখান থেকে কারেন্টের মানটা বের করতে পারবো। তো অ্যাপ্লাইং কেভিএল 0.7 ভোল্ট, 7 ভোল্ট। তো এটা প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস 2.5 আই মাইনাস 5 ইকুয়াল টু 0। তো কেভিএলটা আমি একবার বলে দিচ্ছি কেভিএলটা কি। কেভিএলটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তো কারশফের ভোল্টেজ ল যেটা, সেটা হচ্ছে যে একটা বদ্ধ লুপ, একটা লুপটা হচ্ছে একটা বদ্ধ একটা সার্কিট হবে, যেখানে কোনো মানে ওপেন সার্কিট থাকবে না। ওপেন সার্কিট হলে সেখানে আমরা লুপ নিতে পারবো না, এটা একটা ওপেন সার্কিট হয়ে গেছে। এখন এখানে কোনো লুপ নেওয়া যাবে না। এটা একটা যখন একটা বদ্ধ সার্কিট হবে, তখন আমরা এখানে একটা লুপ নিয়ে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো। তো কেভিএলটা হচ্ছে ওই একটা সার্কিটে যতগুলো এলিমেন্ট আছে তাদের প্রতিটা ভোল্টেজ ড্রপের যে বীজগাণিতিক মান, মানে ভোল্টেজ ড্রপের যে যোগফলের বীজগাণিতিক মানটা শূন্য হবে, সেটাই হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তো এটার ভোল্টেজ আমরা জানি, ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট। তো এটার ভোল্টেজ কত? এটার ভোল্টেজ, এটার রেজিস্ট্যান্স 2.5 কিলো ওহম, আর এটার কারেন্ট আমরা ধরে নিলাম কারেন্ট হচ্ছে আই। তাহলে ভোল্টেজটা কি জানি আমরা? ভোল্টেজ সম্পর্কে জানি যে ভোল্টেজ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি আই আর, মানে কারেন্ট গুণন রেজিস্টর। তো এখানে আমাদের ভোল্টেজ বের করতে গেলে, এই ভোল্টেজ ড্রপটা বের করতে গেলে এখানে আমাদের 2.5, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আর এখানকার কারেন্ট ধরে নিয়েছি আই। তাহলে 2.5 আই মাইনাস 5 ভোল্ট, এখানকার ভোল্টেজ দেওয়া আছে -5। তো এই প্লাস মাইনাসটা কিভাবে দিব? এটার জন্য হচ্ছে আমাদের যে সোর্স থেকে যখন আমরা হচ্ছে বের হবো, যে প্রান্ত দিয়ে কারেন্ট, মানে যে প্রান্ত দিয়ে যাচ্ছি, তার প্রথম প্রান্তটা হচ্ছে কারেন্ট, মূল কথা কারেন্ট যেদিকে ঢুকবে সেটা পজিটিভ এবং যেদিকে বের হবে সেটা নেগেটিভ। তো এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই যে রেজিস্টরের ভিতরে এই দিক দিয়ে প্রবেশ করছে, তার কারণে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর এটা তো আমাদের সোর্সে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আমি যখন কেভিএল নিয়ে বিস্তার আলোচনা করবো, তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বোঝানো যাবে। তো এখন যেটা আমি দেখতেছি, এখানে যদি আমি একটা লুপ অ্যাপ্লাই করি, এখান থেকে আমি কিন্তু সরাসরি আমি মানে এখান থেকে কেভিএলটা যে একটা ইকুয়েশন আমরা পাইছি, এখান থেকে কিন্তু আমরা সরাসরি হচ্ছে একটা কারেন্টের একটা মান পেয়ে যাবো। এটা 0.7 ভোল্ট, তাহলে হচ্ছে -2.5 আই মাইনাস 4.3, 5 থেকে 0.7 বাদলে 4.3 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে কিন্তু আমরা কারেন্টের মানটা আমরা বের করে নিতে পারবো। তো আই ইকুয়াল টু হচ্ছে -1.72 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে আরেকটা বিষয় আমাদের বের করতে বলছে, সেটা হচ্ছে এখানকার ভোল্টেজ। তো আমি শুরুতেই দেখতে পাচ্ছিলাম যে আমাদের ভোল্টেজ কিন্তু একটা প্রান্তের হয় না, ভোল্টেজ অবশ্যই দুইটা প্রান্তের হয়। তো এখানকার ভোল্টেজ যদি আমি বের করতে যাই, তাহলে অবশ্যই আরেকটা প্রান্ত লাগবে, সেটা হচ্ছে গ্রাউন্ডিং। তো এখানে যদি আমি একটা
ভোল্টেজ সোর্স এমনিতেই জাস্ট ইমাজিন করি যেটা একটা ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভি, যেটার মান আমি বের করবো, এটা পজিটিভ এটা নেগেটিভ এবং গ্রাউন্ডিং এর সাথে অ্যাড করে দিছি। তো এইখানে যে আমাদের যে ভোল্টেজটা সেটাই হচ্ছে আমাদের এই যে দুই প্রান্তের ভোল্টেজ। তো আমি যদি এই যে ভি যেটা আর হচ্ছে গ্রাউন্ডিং, এই দুই প্রান্তের ভোল্টেজটা যদি আমি বের করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে এখানে ডায়োডের যে ভোল্টেজটা সেটাই হচ্ছে আমাদের এটার ভোল্টেজ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আছে আমি এই সার্কিটটা যেটা আমি এখানে এখানে ড্র করছি, যেটা তো আমাদের সিলিকন ডাইড হওয়ার কারণে এটা 0.7 ভোল্টের একটা সোর্স হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমাদের মূলত যে সেই ভোল্টেজ সোর্সটা যেটা আমরা ধরে নিচ্ছি যে এটা আমরা বের করতে হবে, এই যে ভোল্টেজ সোর্সটা এটা এখানে যে ডায়োড, সেখানে শুধু ডায়োডের পরিবর্তে এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স 0.7 ভোল্টের ভোল্টেজ সোর্স চলে আসছে। তো এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডায়োডের যে ভোল্টেজ মানে 0.7 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের এখানকার ভোল্টেজ। তো V = 0.7 ভোল্ট। নরমাল জাস্ট একটা ডিসি সার্কিট, এটা যে আমাদের শুধু দেখতে হবে যে ডায়োডটা অ্যাক্টিভ কিনা। যদি ডায়োডটা অ্যাক্টিভ হয় তাহলে এটার যে নি ভোল্টেজ এটা সেই পরিমাণ ভোল্টেজ সোর্স হবে। এটা যদি এটা সিলিকন ডায়োড হওয়াতে এখানে 0.7 ভোল্টের একটা সোর্স চলে আসছে, এটা জার্মেনিয়াম ডায়োড হলে 0.3 ভোল্ট হতো, সরি 0.2 ভোল্ট হতো। তো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ডায়োডের সিম্পল একটা ম্যাথ। আর যদি এটা যদি আমাদের রিভার্স বায়াসের একটা ম্যাথ আমরা এখন দেখব। তো এই সেম জিনিসটাই, সেম সার্কিটটাই যদি রিভার্স বায়াস হতো তাহলে কি হতো? আমাদের এই সোর্সটা সাপোজ এইখানে এইভাবে দেওয়া আছে, এটা সেম সিলিকন ডায়োড। তো এই সেম সিলিকন ডায়োডটাই যদি রিভার্স বায়াস পায়, তো এই ডায়োডটা যদি রিভার্স বায়াস এখানে 5 ভোল্ট সেম ভোল্টেজই পাইছে, যদি এখানে রিভার্স বায়াস হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভের সাথে নেগেটিভ এবং এখানকার নেগেটিভের সাথে পজিটিভ অ্যাড হয়েছে। তো আমরা এইভাবে সাপ্লাইটা দিছি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসে এই ডায়োডটা অ্যাক্টিভ হবে না, তার মানে এটা ওপেন হয়ে যাবে, এটা একটা ওপেন সার্কিট, তখন ডায়োডটা এখানে থাকবে না, এটা পুরো ওপেন সার্কিট হয়ে যাবে, এটা ওপেন সার্কিট। ডায়োডটা যেহেতু ওপেন সার্কিট তার মানে এখানে কোনো কারেন্ট প্রবাহ হবে না, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে এখানকার যে কারেন্ট সেটার মান হবে 0। তো I = 0 অ্যাম্পিয়ার। আর এটা যদি এই ডায়োড এখানে যে ডায়োডটা ছিল এটা ফরওয়ার্ড বায়াস পেয়েছে এবং এটা যদি আইডিয়াল ডায়োড হয়, আইডিয়াল ডায়োড যদি হয় তাহলে এটা হয়ে যাবে শর্ট সার্কিট। তারপরে জাস্ট সিম্পল যে ম্যাথ আমরা যেভাবে করছি সেভাবে জাস্ট ম্যাথটা করব। তো এই ডায়োডের এটা হচ্ছে বেসিক একদম সিম্পল বেসিক ম্যাথ। আরো কয়েক ধরনের ডায়োড রয়েছে, মানে ডায়োডের ম্যাথ রয়েছে কয়েক টাইপের, তো সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ।